আজকে আপনি সৃজন দীপশিতা হতে পারে, প্রতিকূল হতে পারে, কি যারাই আছে, তারা কেউ কিন্তু কোনো পিসির ভাইপো হওয়ার জন্য কি কোনো দাদুর নাতি হওয়ার জন্য তারা কেউ প্রার্থী হননি। এখন আমাদের দলে কেউ এই তৃণমূলের মতো তো চুল কালো করে কচি সাজে না। এই যে সুদীপ ব্যানার্জিকে দেখেছেন, জেলে ঢুকলে যখন মাথায় একটা সাদা চুল নেই, জেল থেকে বেরোলো যখন মাথায় একটা কালো চুল নেই, জেলের ভেতর চুলে রং করা যায় না, সুতরাং ঢুকেছিল মেকআপ করে, বেরোলো মেকআপ ছাড়া যখন, তখন বোঝা গেল যে মাঘে মাঘে কত বেলা হয়েছিল, মেঘে মেঘে কত বেলা হয়েছিল। দুর্নীতি কোনো ইস্যু নয়, এটা ভেবে আনন্দ হয় কাদের? যারা চায় যে দুর্নীতি কোনো ইস্যু না হোক, যাতে আমি দুর্নীতি করেও ভোটে জিততে পারি। আমি মেনে নেব যে দমদমে সিপিএম ভোট কেটে সৌগত রায়কে জিতিয়ে দেওয়ার জন্যই লড়াই করেছে, আমি এটা মেনে নেব। যাদবপুরে সিপিএম ভোট কেটে সায়নী ঘোষকে জিতিয়ে দেওয়ার জন্যই লড়াই করেছে, এটা আমি মেনে নেব। তার বদলে কিন্তু বিজেপিকেও মানতে হবে এইটা, এবং এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা। মানে একটা দল এত খারাপ কাজ করার পরে যদি তারা জেতে, তাহলে এটা এই নিয়ে কোনো প্রশ্নই নেই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এটা যত না সেই দলের কৃতিত্ব, তার থেকে বেশি এটা বিরোধীদের ব্যর্থতা। এবং আমরা যেহেতু এখানে বিরোধী, 100বার সেই ব্যর্থতা আমাদের। এই নিয়ে আমার এতটুকু এটা স্বীকার করতে কোনো ইয়ে নেই। বিজেপির কংগ্রেসের ক্ষমতা নেই তৃণমূলের সামনে অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারে। বড় ব্যর্থতা বামপন্থীদের হচ্ছে, আমরা যত বেশি ওদেরকে ক্রিটিসাইজ করি, তার সিকিভাগও আমরা কি করতে চাই, আমাদের বিকল্প কি, সেইটাকে নিয়ে কথা বলি না। এটা আমাদের তো একটা বড় ব্যর্থতা। 2019 থেকে 2024 সাল পর্যন্ত বামেদের ফলাফল এত খারাপ কেন? শূন্যতেই দাঁড়িয়ে রয়েছে। এটা খুব এটা আমাদের জন্য খুবই কি বলবো, বেদনাদায়ক। এখন এক কথায় তো কেন খারাপ এক কথায় বলে দেওয়া যাবে না, একাধিক কারণ রয়েছে। কিছু নিশ্চয়ই আমাদেরও দোষ ত্রুটি রয়েছে, বা কিছু কি ব্যর্থতা রয়েছে। এবং সত্যি কথা বলতে পারিপার্শ্বিক পরিস্থিতিও এখন কিছুটা এমন, যেখানে যেটা অধীর চৌধুরী বলেছেন, আমি সেই কথাটাই বলবো, যে ধর্মের নামে রাজনীতিটা এমনভাবে ভাগাভাগি হয়ে গেছে যে সেখানে ধর্মনিরপেক্ষ রাজনীতি যারাই করে তাদের জন্যই খুব মুশকিলের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যাই হোক, কিন্তু সেটাকে নিয়ে আক্ষেপ করে লাভ নেই, এটাকে ওভারকাম আমাদেরই করতে হবে। কেন আমরা ওভারকাম করতে পারছি না, এটা তো নিঃসন্দেহে আমাদের একটা বড় দুর্বলতা এবং ব্যর্থতা। এটা ঠিকই, এটা আমাদের জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি। শতরূপ, আপনি একটু আগে বলেন যে ধর্মনিরপেক্ষ রাজনীতির বিষয়টা, যে আপনাদের যে দল ধর্মনিরপেক্ষ রাজনীতি করে, কিন্তু তারপরেও আপনাদের ওপর কিন্তু এই আরোপ এসেছে যে আপনারা ইনসাফ যাত্রা করে একটা বিশেষ ধর্মের লোককে প্রভাবিত করতে চাইছেন। তাহলে যদি ন্যায় যাত্রা করতাম, তাহলে অন্য ধর্মের লোককে প্রভাবিত করতে চাইতাম, সেই আসতো। আপনি অভিযোগ এসেছে না বলে যে আরোপ এসেছে বললেন, এটা বলে কি আপনি কোনো বিশেষ ভাষার মানুষকে প্রভাবিত করতে চাইলেন? নিশ্চয়ই চাইলেন না। সুতরাং এগুলো যারা বলে তারা অত্যন্ত খুব স্থূল রাজনীতি করে। ইনসাফ কথাটার একটা প্রেক্ষাপট ছিল, এই কারণে ইনসাফ যাত্রা বলা হয়েছিল। যখন আনিস খানকে খুন করেছিল, আনিস খান যখন বুঝতে পারছিল যে তৃণমূলকে খুন করবে বা ওর নানা রকমভাবে আক্রমণ হবে, ও তখন বলেছিল যে আমি ইনসাফের জন্য লড়াই করব, ও ওর ভাষায় বলেছিল। এবং আনিস খান মারা যাবার পরেও আনিস খানের বাবাও বলেছিলেন যে তৃণমূলের যে সরকার পুলিশ পাঠিয়ে আমার ছেলেকে খুন করলো, আমার ছেলের মৃত্যুর আমি ইনসাফ চাই। তার প্রতিবাদে সেই সময় ইনসাফ সমাবেশ হয়েছিল, এবং পরবর্তীকালে ইনসাফ যাত্রা, আনিস খানের ওই একটা কথা, সেটা একটা স্লোগান হয়ে গেছিল ইনসাফ যাত্রা। এখন যদি কেউ এইটা বলে যে তার এইটা হচ্ছে যে আমরা কাউকে খুশি করার চেষ্টা করছি, এবার ধরুন বাংলা ভাষায় এরকম বহু শব্দ এসছে যেগুলো আরবি শব্দ থেকে, ফার্সি শব্দ থেকে, পর্তুগিজ শব্দ থেকে, তাহলে তো সেগুলো বললে আমরা পর্তুগিজদের খুশি করার চেষ্টা করি। কেউ কোনদিন বলবে হয়তো আমরা পটলের দোলমা খাচ্ছি, পর্তুগিজদের খুশি করার চেষ্টা করছি। সুতরাং এগুলো তো কারোর লোকের যখন কিছু বলার থাকে না, তখন এইসব বলে। একটা বাঙালিদের মধ্যে একটা বিষয় রয়েছে যে তারা ভাবে বামফ্রন্ট বা সিপিএম মানেই হচ্ছে বৃদ্ধতন্ত্র। সেখানে দাঁড়িয়ে রণকৌশলে বদল করা হলো, এবারে নতুন মুখদের আনা হলো, নতুন ছেলে মেয়েদের তাদের ভোটে দাঁড় করানো, কিন্তু তারপরেও কিন্তু ফলাফল সে আগের মতোই রয়ে গেল। দেখুন, এটা কেউ খুব একটা ভাবে বলে আমার মনে হয় না। এটা হয়তো কেউ কেউ ভাবায়। প্রথম কথা হচ্ছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই প্রথম দাঁড়াচ্ছেন না। 2011 সালে আমি প্রার্থী ছিলাম, তখন আমার 25 বছর বয়স ছিল। আমার এই যে সৃজন এইবার প্রার্থী, সৃজন আরও কম বয়স, আজ থেকে 3 বছর আগে ওর বয়স আরও 3 বছর কম ছিল। সৃজন দীপশিতারা সেই সময় বিধানসভায় প্রার্থী ছিল। সুতরাং এটা নতুন কিছু না। ইব্রাহিম আমাদের বিধানসভার সবচেয়ে কম বয়সী এমএলএ ছিল 2016 থেকে 11, শেখ ইব্রাহিম আলী, পাঁশকুড়াতে। এবং যখন আমাদের সরকার ছিল, যখন বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, এরা যে বয়সে রাজ্যের দায়িত্ব সামলেছেন, মন্ত্রী হয়েছেন, কি পরবর্তীকালে মানব মুখার্জি যখন মন্ত্রী হয়েছেন, শ্রমিক লাহিড়ী যখন এমপি হয়েছেন, সুজন চক্রবর্তী যখন এমপি হয়েছেন, এরা প্রত্যেকে অত্যন্ত কম বয়সে এই যাবতীয় দায়িত্ব পেয়েছেন। শ্রমিক লাহিড়ী 27 বছর বয়সে এমপি হয়েছিলেন। সুতরাং মানুষ আমাদেরকে যদি ভোট দেন, তাহলে কম বয়সী বেশি বয়সী সবাই জিতবে। যদি ভোট না দেন, তাহলে কম বয়সী বেশি বয়সী সবাই হারবে। কিন্তু আজকে নতুন করে সিপিএম এটা করছে, এটা ভাবার কোনো কারণ নেই। আর দেখুন, আমাদের দলে যারা আজকে আপনি সৃজন দীপশিতা হতে পারে, প্রতিকূল হতে পারে, কি যারাই আছে, তারা কেউ কিন্তু কোনো পিসির ভাইপো হওয়ার জন্য কি কোনো দাদুর নাতি হওয়ার জন্য তারা কেউ প্রার্থী হননি। এরা প্রত্যেকেই হচ্ছে একটা
তারা একটা কমিউনিস্ট আন্দোলনের কর্মী, তারা যার যার নিজের নিজের ক্ষেত্রে নিজের নিজের মতো করে তারা লড়াই করেছেন এবং আরও অনেকের সঙ্গেই তারা লড়াই করেছেন। এমন নয় যে তারাই একা লড়াই করেছেন। এই যাবতীয় লড়াইয়ের প্রতিনিধিত্বকারী হিসেবে, এই সবার প্রতিনিধি হিসেবে তারা কেউ কেউ প্রার্থী হওয়ার দায়িত্ব পেয়েছেন, কেউ কেউ দেওয়াল লেখার দায়িত্ব পেয়েছেন। যারা আমাদের এখানে বৃদ্ধতন্ত্র বলছেন, আমাদের কম বয়সী কমরেডরা তো হচ্ছে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার হয়ে বাড়ি বাড়ি ছুটে বেরিয়েছিল, মানুষকে অক্সিজেন থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে সব কিছু করেছিল। যারা এই সমস্ত বৃদ্ধতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র বলে, তারা সেই সময় কী করছিল? এই লকেট চ্যাটার্জির মতো তথাকথিত এমপিরা মানুষের ভোট পেয়ে এমপি হয়েছে, কোভিডে লোক মরছে, তখন ওখানে দাঁড়িয়ে কোভিডকে নিজামুদ্দিন ভাইরাস বলছে। কেউ এখানে দাঁড়িয়ে ট্রিপল চুরি করছে, কেউ চাল চুরি করছে, কেউ পিপিই কিট চুরি করছে। তখন আমাদের রেড ভলেন্টিয়াররা 18, 19, 20, 22 বছরের ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি ছুটে বেরিয়েছে। সুতরাং এগুলো এখন আমাদের দলে কেউ এই তৃণমূলের মতো তো চুল কালো করে কচি সাজে না। তৃণমূলের এই যে সুদীপ ব্যানার্জিকে দেখেছেন, জেলে ঢুকলে যখন মাথায় একটা সাদা চুল নেই, জেল থেকে বেরোলে যখন মাথায় একটা কালো চুল নেই, জেলের ভেতর চুলে রং করা যায় না। সুতরাং ঢুকেছিল মেকআপ করে, বেরোলো মেকআপ ছাড়া যখন, তখন বোঝা গেল যে মাঘে মাঘে কত বেলা হয়েছিল, মেঘে মেঘে কত বেলা হয়েছিল। সুতরাং এরা তো সমস্ত অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, এরা সমস্ত চুলে রং করে কচি সেজে থাকে। এগুলো এদের কি বয়স কম নাকি? সিপিএম নেতাদের থেকে আপনি কি ভাবছেন? ববি হাকিম থেকে শুরু করে এই মদন মিত্র থেকে শুরু করে এদের বয়স কম। আমরা ছোটোবেলা থেকে, যখন আমার 5 বছর বয়স তবে থেকে মদন মিত্র শুনছি, তখনও যুবনেতা, এখনও যুবনেতা। হ্যাঁ, এদের কি এদের মেঘে মেঘে কম বেলা হয়েছে? সব চুল রং করে সিল্কের রঙিন পাঞ্জাবি পরে ঘুরে কচি সেজে ঘুরে বেড়ায়। আর কয়েকটা হচ্ছে অর্পিতা জুটিয়ে নিয়েছে, তাদের দেখে লোকে আরও কচি ভাবে, কিন্তু এদেরও তো কারোর বয়স খুব একটা কম নয়। কংগ্রেসের সাথে জোটের ফলেই কি বামফ্রন্টের এই ফলাফল আপনার মনে হয়? না, কংগ্রেসের সঙ্গে জোট করে তো আমাদের ভোট বেড়েছে এইবার গতবারের তুলনায়। সুতরাং এই যে অমরারাম জিতেছেন, আমাদের কৃষক আন্দোলনের নেতা, এমপি হয়েছেন, কিন্তু কংগ্রেসের সমর্থনে জিতেছেন। এবং ধরুন গোটা রাজ্যেই 2019 আমরা যা ভোট পেয়েছিলাম, 2024 লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার ফলে তো আমাদের ভোট অনেক বেড়েছে। এবং তার থেকে বড় কথা, আমাদের কর্মীরা এবং কংগ্রেসের কর্মীরা অনেক, মানে কি বলবো, আজকের রেজাল্ট খারাপ হলে এখন সব কিছুই মনে হবে যে এটার জন্য খারাপ হয়েছে, আবার রেজাল্ট ভালো হলে তখন সবাই বলতো যে ভাগ্যিস কংগ্রেসের সঙ্গে জোটটা করেছিল, তাই কি ভালো রেজাল্ট হলো। কিন্তু এই যে আমাদের, তারা তো যারা এখন ড্রয়িং রুম পলিটিক্স করবে, ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে ড্রয়িং রুমে বসে আলোচনা করবে, এগুলো তাদের জন্য। কিন্তু কথাটা হচ্ছে, যারা লড়াইটা করেছে মাঠে ময়দানে সত্যি সত্যি ভোটের আগে, তাদের তো মনোবল বাড়ে যখন তারা দেখে যে আমরা একা নই, আমাদের সাথে আরও এতজন আছে, আমরা এতজন মিলে একসাথে লড়ছি। তাদের স্পিরিট, তাদের উদ্দীপনা, তাদের একটা পজিটিভিটিও তো সেখান থেকে আসে। সুতরাং আমরা জিততে পারিনি, সেটা সত্যি কথা। তা বলে জিততে পারিনি বলে যা করেছিলাম সব ভুল, হ্যাঁ, সেটা তো কোনো কাজের কথা হলো না। এবং সংখ্যাও এটাকে সাপোর্ট করে না, কেননা কংগ্রেসের, যেটা আমি বললাম, কংগ্রেসের সঙ্গে জোট করার পরে আমাদের ভোট অনেক বেড়েছে। শতরূপ, আমরা একটা জিনিস বারবার দেখেছি যে যখনই বামফ্রন্টের কোনো মিছিল হয় বা মিটিং হয়, সমাবেশ হয়, সেখানে প্রচুর মানুষের ঢল নামে, কিন্তু সেই যে মানুষের ঢল যে নামছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রভাবটা ভোট বাক্সে পড়ে না। এটা কেন হচ্ছে? দেখুন, আমার মনে হয় যে মিটিং মিছিলের ভিড় দেখে ভোটের রেজাল্ট ক্যালকুলেট করতে যাওয়াটাই এক প্রকার ছেলে মানুষই। আপনি একটা মিটিংয়ে একটা বিরাট ভিড় বলতে কী বোঝেন? একটা মিটিংয়ে যদি 5,000 লোক হয়, তাহলে মনে হয় যেন কুল উপচে পড়ছে। আমরা তো 40 লাখ ভোট পেয়েছি বা তার বেশি ভোট পেয়েছি আমরা। সুতরাং মিটিং মিছিলে যারা গেছে, তারা যদি সবাই তাদের সপরিবারে ভোট দেয়, তাতেও কি কোনো দল জিততে পারে? বলে এটা বামপন্থী। কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন, ওনার মিটিংয়ে কী ভিড় হতো তাদের তো মনে আছে। মমতা ব্যানার্জি একটা মিছিল করছেন মানে কাতারে কাতারে লোক, মানে রাস্তাঘাট মানে উপচে পড়তো লোকে। তারপর ভোটের রেজাল্ট যখন বেরোতো, উনি হাঁটতেন। এই যে উত্তরপ্রদেশে আবার মোদি যা মিটিং করলো, অমিত শাহ যে মিটিং করেছিল, উত্তরপ্রদেশে মোদির অমিত শাহর মিটিংয়ের ভিড় দেখে আপনার মনে হয়েছিল যে উত্তরপ্রদেশে মোদি অমিত শাহ এই অবস্থা হবে, অযোধ্যাতেও হেরে যাবে, মোদি নিজেও ভোটে পিছিয়ে থেকে শেষ মুহূর্তে গিয়ে মেকআপ করবে? সুতরাং এটা তো খালি সিপিএমের জন্য না, তো সব দলের জন্যই এটা সত্যি। মিটিং মিছিলের ভিড় দেখে ভোটের সংখ্যা কি ক্যালকুলেট করা যায় নাকি? বরং আমি এইটুকু বলতে পারি, এইটা আমাদের একটা মানে কিছুটা কৃতিত্বই দাবি করব যে অন্ততপক্ষে এইটা প্রমাণিত যে আমাদের সমর্থক যারা আছেন, এই যে গত 10-12 বছর ধরে আমাদের ফলাফল এত খারাপও হচ্ছে, তারপরও তারা আমাদের মিটিং মিছিল ছেড়ে কেউ চলে যাননি। জিতি হারি আমরা আমাদের মতো করে আমাদের লড়াইয়ে আমাদের বক্তব্য নিয়ে থাকবো, এই একটা স্পিরিট তাদের মধ্যে রয়েছে। এই যে আমি স্পিরিট কথাটা ব্যবহার করলাম বলে ভাববেন না যে আমি খ্রিস্টানদের খুশি করার জন্য ব্যবহার করলাম। লক্ষ্মীর ভান্ডার দিয়েই কি তাহলে তৃণমূলের বাজিমাত? কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তৃণমূল জিতলো এতগুলো আসন, তারপরেও তৃণমূলের মধ্যে সেই ফিল গুড ব্যাপারটা কিন্তু নেই। দেখুন, আমার নিজের মনে হয় না যে তৃণমূলের মধ্যে ফিল গুড ব্যাপারটা নেই। এটা আমি আমার ধারণা ওদের মধ্যে যথেষ্ট ফিল গুড ব্যাপার রয়েছে। এবং আমি এটা একটা আশঙ্কা থেকেই বলছি যে মুশকিলটা হচ্ছে কি, তৃণমূল তাদের যা দুর্নীতি যা কিছু, এই সব কিছুর ভ্যালিডেশন হিসেবে এই ভোটটাকে দেখার সুযোগ পেয়ে গেছে, বা কয়েকটা ভোটের
রেজাল্টকে ভ্যালিডেশন হিসেবে ওরা ব্যবহার করতে পারছে, এটা অত্যন্ত চিন্তাদায়ক আমাদের জন্য। আজকে দেখুন হেরে গেছি বলে এক কথায় যারা আপনাদের এই ভিডিওয়ে কমেন্ট করবে, এক কথায় অনেক তৃণমূল সমর্থক বলে দিতে পারে যে তোমরা হেরে গেছো, তোমাদের মুখে এত কথা মানায় না। কিন্তু দেখুন, কে তৃণমূল সমর্থক, কে সিপিএম সমর্থক, কে কংগ্রেস সমর্থক ব্যতি রেখেও সবাই তো আলটিমেটলি মানুষ, সবাই তো নাগরিক, এবং মানে বৃহত্তর সমাজের ভালো খারাপ তো আমাদেরকে প্রভাবিত করে, তাই না? গরম বাড়লে আমাদের সবারই গরম করবে, বৃষ্টি নামলে আমাদের সবারই বাড়ির ছাদ ভিজবে। সুতরাং কিছু জায়গায় তো আমাদের একটা কিছু ইউনিভার্সাল ইন্টারেস্ট রয়েছে। আমার নিজের ধারণা যে তৃণমূলের আপনি দেখবেন ভোটের পর থেকে যত আলোচনা হচ্ছে, যা হচ্ছে, কোথাও আপনি দেখবেন না যে তৃণমূলের কেউ বা তৃণমূলপন্থী বিশ্লেষক, বিশেষজ্ঞ যারা রয়েছেন, কেউ এ কথা খুব জোর দিয়ে বলছেন যে পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি হয়নি। এটা বলার সম্ভাবনা নয়, কেউ বলছেনও না। যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে মানুষ দেখিয়ে দিল যে এটা কোনো ইস্যু নয়, আজকের দিনে দুর্নীতি কোনো ইস্যু নয়। বা দুর্নীতি কোনো ইস্যু নয় এটা ভেবে আনন্দ হয় কাদের? যারা চায় যে দুর্নীতি কোনো ইস্যু না হোক, যাতে আমি দুর্নীতি করেও ভোটে জিততে পারি। দুর্নীতি কোনো ইস্যু নয়, দুর্নীতি করেও ভোটে জেতা যায়, এইটা দেখে উচ্ছ্বাস তারাই করে যারা কিনা প্রস্তুতি নিয়ে রেখেছে অতএব আমরা আরও ভালো করে এবার চুরি করবো। সুতরাং এটা কিন্তু আমাদের কালেকটিভ ইন্টারেস্টের জন্য আরও চিন্তাজনক। এবার 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 আমি বলছি আপনাকে, এরপর যদি আবার টেট এসএসসি হয়, সত্যি কথা বলতে আপনি ভেবে দেখুন অনন্যা, তৃণমূলের নেতাদের কিন্তু কোনো কারণ নেই সৎভাবে টেট এসএসসি পরীক্ষা করার। কেননা আমি চুরি করে 5 লাখ টাকা 10 লাখ টাকা করে এক একজন ছাত্রের কাছ থেকে নিয়ে চাকরি বিক্রি করেও যদি 1.5 লাখ ভোটে জিততে পারি, তাহলে আমি কেন ফালতু সৎপথে পরীক্ষার ব্যবস্থা করতে যাব? আমার তো কোনো কারণ নেই। আমি যদি একটা এলাকাকে পুরো ধরে ধরে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং তৈরি করে মানে কোটি 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 টাকা মানে কামিয়ে নিতে পারি, তাহলে আমি কেন হচ্ছে আমি করতে যাব? আমি মানে সৎভাবে আমি বেআইনি বিল্ডিংয়ের থেকে টাকা খাওয়াটা বন্ধ রাখবো? সুতরাং আমার ধারণা যে এগুলো সবই বাড়বে, এবং বাড়াটা স্বাভাবিক। কেননা তৃণমূল তো বলতেই পারে যে এগুলো করেও যখন যেতে যায় আমার কী টাকা পড়েছে, না আমাকে সিবিআই ধরবে, না আমাকে ইডি ধরবে, না আমাকে মানুষ শাস্তি দেবে, তাহলে আমি যেরকম চালাচ্ছি সেরকম চালিয়ে যাই। সুতরাং এইটা খুব চিন্তার একটা জায়গা বলে আমার মনে হয়। শতরূপ, একটা জিনিস কিন্তু এই ভোটের মরশুমে আমরা বারবার বিজেপির যারা নেতা তাদের কাছ থেকে শুনেছি যে সিপিএম হচ্ছে ভোট কাটুয়া, যেটুকু ভোট বিজেপি পেতে পারতো সেটা কিন্তু সিপিএম কেটে দিচ্ছে, এবং সেই ভোট কেটে মূলত তৃণমূলেরই সুবিধা করে দিচ্ছে। বারবার সিপিএম এর ওপর কিন্তু এই একটা কলঙ্ক এসেছে, এই বিষয়ে কি বলবেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে বিজেপির যে নেতারা এটা বলছেন, আমি তাদের এই কথাটা অক্ষরে অক্ষরে মেনে নিতে রাজি আছি। খালি তার বিনিময়ে তাদেরকে এইটা বলতে হবে, মানে আমি মেনে নেব যে দমদমে সিপিএম ভোট কেটে সৌগত রায়কে জিতিয়ে দেওয়ার জন্যই লড়াই করেছে, আমি এটা মেনে নেব। যাদবপুরে সিপিএম ভোট কেটে সায়নী ঘোষকে জিতিয়ে দেওয়ার জন্যই লড়াই করেছে, এটা আমি মেনে নেব। তার বদলে কিন্তু বিজেপিকেও মানতে হবে মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ ভোট কেটে আবু তাহেরকে জিতিয়ে দেওয়ার জন্য লড়াই করেছে। বিজেপিকেও মানতে হবে যে বহরমপুর কেন্দ্রে ওই নির্মল কি নাম ভদ্রলোকের ডাক্তার, তাকে বিজেপি দাঁড় করিয়েছিল ভোট কেটে অধীর চৌধুরীকে হারিয়ে ইউসুফ পাঠানকে জিতিয়ে দেওয়ার জন্যই, তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য বিজেপি এটা করেছে। ওরা এই দুটো মেনে নিক, আমরা বাকি সব মেনে নেব। এইগুলো না সমস্ত হচ্ছে মানে ভোটে হেরে যাওয়ার ধাক্কায় যাদের ব্যক্তিগত অ্যাম্বিশন সামনে যেগুলো ভেবে রেখেছিল সেগুলো চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তাদের প্রলাপ এইগুলো। আমি যদি এই কথা যে বলি, তাহলে তো আজ 2014 সাল থেকে 2014 লোকসভা ভোটের আপনারা এখনও উইকিপিডিয়াতে গিয়ে রেজাল্টটা বার করে দেখুন। মুছে যেত তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে, বামফ্রন্টের জয় জয়কার হতো, এবং মালদা মুর্শিদাবাদের জেলাগুলোয় কংগ্রেস জিততো, বাকি জেলাগুলোতে বামফ্রন্টের জয় জয়কার হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন 2014 সালে বাংলায় শেষ হয়ে যেত। আজকে ভাবলে স্বপ্ন মনে হয়, শেষ হয়ে যেত। 2014 সালে বিজেপি প্রতিটা কেন্দ্রে 8%, 10%, 12% করে ভোট না পেত। আমি ভোট কাটতো বলছি না, ভোট পেত। ওরা প্রার্থী হয়েছে, মানুষ ভোট দিয়েছেন। আমি সেখানে বলার কে কাটছে, কে জুটছে? আমরা মানুষের কাছে আবেদন করতে পারি ওদেরকে ভোট দেবেন না, কিন্তু আমি এটা বলতে পারি যে একটা রাজনৈতিক দল সে ভোটে দাঁড়াবে, সে তার ভোট পাবে, তাতে আমার সেখানে বলার কি আছে? আমি দেখছিলাম সজল ঘোষ বলছে, আপনাদেরকে বলছে, বিভিন্ন জায়গাতে বলছে যে বর্ণনগরে ভোট কেটেছে বলে হেরে গেছে। প্রথম কথা হচ্ছে, সিপিএমে যদি বিজেপি হেরে যাওয়ার পেছনে যদি সিপিএমের কোনো ভূমিকা থেকে থাকে, আমরা গর্বিত তার জন্য, আমরা গর্বিত। আমরা মমতা ব্যানার্জির মতো বিজেপির মন্ত্রিসভায় মন্ত্রী হওয়া পার্টি নই। কমিউনিস্ট পার্টির জন্মদাগ হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধিতা। আমরা ভারতের মাটিতে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার বিরোধিতা করি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি ইসলামিক সাম্প্রদায়িকতার বিরোধিতা করে, সিরিয়াতে কমিউনিস্ট পার্টি আইসিসের বিরুদ্ধে বন্দুক নিয়ে লড়াই করে। আমরা গর্বিত কমিউনিস্ট হিসেবে যদি আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানে মানে একটা সেতুবন্ধনে কাঠবেড়ালির ভূমিকা পালন করতে পেরে থাকি, তাতে আমাদের কোনো লজ্জা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, ধরুন
সজল ঘোষ, আমার সাথে কোনো ব্যক্তিগত কোনো রাগ নেই আমার, কিন্তু একটা কাউন্সিলর হওয়ার জন্য বেচারাকে 3বার দল বদলাতে হয়েছে। কংগ্রেস ছিল, সেখান থেকে তৃণমূলে যেতে হয়েছে, সেখান থেকে বিজেপিতে যেতে হয়েছে, এত কাঠখড় পুড়িয়ে একটা কাউন্সিলর হয়েছে। এখন 60-এর কাছাকাছি বয়স হয়ে গেছে। এখন ভোটে ভেবেছেন যে বাই ইলেকশনে জিতে তাপস রায়, ওখানে তার একটা প্রভাব ছিল, সে ছেড়েছে। তাপস রায়ের লোকজনরা রয়েছে ওখানে। আমি আর সায়ন্তিকা একটা দুর্বল ক্যান্ডিডেট, হয়তো সে সিনেমা করে, কিন্তু ওই তো রাজনীতির মুখ নয়, আমি সেখানে দাঁড়িয়ে জিতে যাব। এখন জিততে পারলো না। আরে ভাই, একজন মানুষ জীবনে দল করেছেন কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আর জেতার জন্য তাকে জেতানোর জন্য ঠেকা নিয়ে বসেছে সিপিএম। তুমি দল করেছো যে 3টে দল করে তুমি জিততে পারবে না। যে দলটা জীবনে করোনি, যে দলটা তোমার বিরোধী, সেই দলের দয়ার উপর তোমাকে জিতে এমএলএ হতে হবে। সুতরাং এইগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশনের কথাবার্তা। আমি কখনো দেখো, আমি 2016 সালে কসবাতে হেরেছিলাম 11,000 মতো ভোটে, বোধহয় 10,800 না 11,200 না কত একটা ওরকম, 11,000 ভোটে। বিজেপি 17,000 ভোট পেয়েছিল সেইবার, এমন। তো আমি কখনো বলতে গেছি যে আমি 82,000 ভোট পেলাম, পেয়েও জিততে পারলাম না, হেরে গেলাম, বিজেপি ভোটটা কাটলো বলে 17,000, ওখানে জাভেদ খান জিতে গেল? কোনো বলতে গেছি? মানুষ দেখেছেন, মানুষ আমাকেও দেখেছেন, জাভেদ খানকেও দেখেছেন, বিজেপির যিনি প্রার্থী ছিলেন, আমার নামটা ভুলে গেছি ওইবার, তাকেও দেখেছেন। মানুষ 17,000 মানুষ কসবার মনে করেছেন আমি বিজেপি প্রার্থীকে ভোট দেবো, তারা ভোট দিয়েছেন। তা কী করার আছে? তারা যদি মনে করতেন যে না, ওর থেকে শতরূপ ঘোষ বেশি যোগ্য, তারা আমাকে ভোট দিতেন, আমি জিততাম। এই সমস্ত প্রলাপকে কী হবে? এইগুলো যারা সব অ্যাম্বিশন সেট করে রেখে দিয়েছে যে আমাকে এবার মানে হতেই হবে, যে ফ্রাস্ট্রেশন থেকে বারবার করে দল বদলানো। এই যে আমরা তো হেরে গিয়েও দল বদলাই না, যে ফ্রাস্ট্রেশন থেকে আজকে এই ভোটে প্রার্থী হতে পারলাম না, তৃণমূলে চলে গেলাম, তৃণমূল কাউন্সিলরের টিকিট দিল না, বিজেপিতে চলে গেলাম। একটা কাউন্সিলর হওয়ার জন্য, পঞ্চায়েত মেম্বার হওয়ার জন্য যারা 3বার দল পাল্টায়, তাদের সামনে যখন এই মায়া পৃথিবী ভেঙে পড়ে, তারা তখন এই ধরনের অরাজনৈতিক কথা বলে। কিন্তু এই ধরনের কথার কী বেসিস রয়েছে? তাহলে তো ওদেরকে এটা স্বীকার করতে হবে, ওদেরকেও তো তারা বলতে হবে যে তোমরা কী করতে তাহলে মুর্শিদাবাদে লড়াই করলে, কী করতে বহরমপুরে লড়াই করলে, কী করতে জঙ্গিপুরে লড়াই করলে। করেছে, বেশ করেছে। ভারতের ভোট হচ্ছে, একটা রেজিস্টার্ড রাজনৈতিক দল, তারা লড়াই করছে একটা কেন্দ্রে, যার ভোট দেওয়ার ইচ্ছে ভোট দিয়েছেন। শতরূপ, আরেকটা জিনিস খুব মানে আমরা দেখতে পেলাম বিষয়টা, যে শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, মিড ডে মিলের টাকা চুরি, এমন কোনো বিষয় নয় যেখানে শাসক দলের এই মানে কাটমানি খাওয়া বা স্ক্যাম ধরা পড়েনি। কিন্তু এতগুলো বড় বড় অভিযোগ থাকার পরেও কেন আপনাদের দল এই অভিযোগগুলোকে হাতিয়ার করে ব্যবহার করতে পারলো না? দেখো, হাতিয়ার করে তো ব্যবহার করার আমরা চেষ্টা করেছি। ব্যবহারের থেকে বড় কথাই অন্যায়টার প্রতিবাদ তো আমরা আমাদের মতো করে, আমাদের সীমিত ক্ষমতা যতটা পারার চেষ্টা করেছি আমরা। এবং আমরা রাস্তাতেও লড়েছি, আমরা আদালতের ভেতরে লড়েছি। রাজনৈতিক পরাজয় আমাদের হয়েছে, আমি এটা অস্বীকার করব না। এই সব কিছু সত্ত্বেও হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতেছে। এইটা এবং এটা আমাদের চূড়ান্ত ব্যর্থতা। মানে একটা দল এত খারাপ কাজ করার পরে যদি তারা জেতে, তাহলে এই নিয়ে কোনো প্রশ্নই নেই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এটা যত না সেই দলের কৃতিত্ব, তার থেকে বেশি এটা বিরোধীদের ব্যর্থতা। এবং আমরা যেহেতু এখানে বিরোধী, 100বার সেই ব্যর্থতা আমাদের। এই নিয়ে আমার এতটুকু এটা স্বীকার করতে কোনো ইয়ে নেই। কিন্তু এইটাও বলছি অনন্যা, ওরা এই যে দুর্নীতিগুলো করছে, আপনাদেরকে এটা নিশ্চয়ই আপনারা ভেবে দেখবেন, এটা এই দুর্নীতিগুলো আনাব্যাসেডলি করে যাওয়ার ফলে যেটা হচ্ছে, ওদের কোনো শাস্তি হচ্ছে না, ওদেরকে কেউ ধরছে না, কিছু হচ্ছে না। যার ফলে লক্ষ লক্ষ কোটি টাকা, গুণে শেষ করা যায় না যত টাকা, অত টাকার মালিক হয়ে তৃণমূল কংগ্রেস বসে আছে। ওদের একজন কাউন্সিলরের যা উপার্জন, যা টাকা পয়সা, আপনি এমএলএ, এমপি, মন্ত্রী ছেড়ে দিন, ওদের একটা কাউন্সিলর, ব্লক সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, তাদের যা টাকার সম্পত্তি, মানে দেখলে চোখ কপালে উঠে যায়। এবার কথাটা আমি এই কারণে বলছি, এই টাকাটা তো শুধুমাত্র ওদের শ্বেত পাথরের বাড়ি, ওদের বিদেশ যাত্রা, ওদের ছেলে মেয়েদের জন্য রাজারহাটে বিলাসবহুল ফ্ল্যাট কেনা, এই কাজে ব্যবহার হচ্ছে না। এই চুরির টাকার তো একটা বড় অংশ ভোটের কাজেও ব্যবহার হচ্ছে। এই টাকা দিয়ে পুলিশ কেনা হচ্ছে, এই টাকা দিয়ে ইলেকশন কমিশন কেনা হচ্ছে, আমি পরিষ্কার বলছি এখানে তো। এবং আমি তো বলে না, আমি দেখলাম হেরে যাওয়ার পরে অর্জুন সিং থেকে শুরু করে একাধিক বিজেপির প্রার্থী যারা ছিলেন, প্রতিনিধি যারা ছিলেন, তারা বলেছেন যে ইলেকশন কমিশনকে কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সত্যি কথা আমিও বলছি, ভোট করতে গিয়ে আমরা দেখেছি কোনো জায়গায় কোনো ভায়োলেশনের কমপ্লেন, বিজেপির বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছিল, তৃণমূলের বিরুদ্ধে কমপ্লেন করলে ব্যবস্থা নিচ্ছিল না। আমাদের নিজের অভিজ্ঞতা হয়েছে তো এবার 2024-এর ভোটে। আমি বলছি যে এই কোটি 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 টাকা দিয়ে একদিকে ওরা পুরো সিস্টেমকে কিনছে, পুলিশকে কিনছে, পাড়ার ক্রিমিনাল গুন্ডাদেরকে কিনছে, ওরা পাড়ার ক্লাবকে কিনছে, গোটা শীতকাল ধরে আজকে এই উৎসব, কালকে সেই উৎসব, কালকে তমুক উৎসব করে 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 টাকা মানুষের মধ্যে, কিছু টাকাকে হচ্ছে ইনজেক্ট করছে এবং কিছু লোককে, কিছু সামাজিক কিছু গ্রুপকে তারা পকেটে ভরে রাখতে পারছে।
এবং সেই টাকা দিয়ে ওরা মিডিয়া একটা অংশকে, মেন স্ট্রিম কর্পোরেট মিডিয়ার একটা বড় অংশকে ব্যবহার করছে। খালি কর্পোরেট মিডিয়া বলবো কেন, ইউটিউবে যারা সোকল্ড হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তাদেরও একটা অংশকে কিনতে পারছে। এই সব কিছু করার ফলে যেটা হচ্ছে, আমরা চূড়ান্ত অসম একটা জায়গা থেকে লড়াই করছি। এটাও তো ঘটনা। আজকে মানে একটা ভোট হচ্ছে, একটা তো লেভেল প্লেইং ফিল্ড থাকবে। একটা কেন্দ্রে আমি টাকা পয়সা জোগাড় করে মানে হাত পেতে লোকের কাছে চাঁদা তুলে তার এই করে সেই করে একটা কেন্দ্রে একটা দল 10 লাখ টাকা নিয়ে ভোট করতে নামছে, আর সেখানে একটা বুথে একটা দল 5 কোটি টাকা করে ঢালছে। এই যে অসম লড়াইটা হচ্ছে, আনঅ্যাবাসেডলি ওদের এই টাকাটা উপার্জন করে যাওয়ার ফলে কোথাও কোনো চেক নেই, কিছু নেই, পুলিশ ধরছে না। তো পুলিশ ধরবে না, পশ্চিমবঙ্গ পুলিশ জানা কথা। সিবিআই কিছু করছে না, ইডি কিছু করছে না, ইনকাম ট্যাক্স কিছু করছে না, যার যা খুশি তাই ওরা কোটিপতি হয়ে যাচ্ছে। আপনি রাজনৈতিকভাবে ওদেরকে হারাতে পারেন, কিন্তু অর্থনৈতিকভাবে তৃণমূলের সামনে দাঁড়ানোর ক্ষমতা ইভেন বিজেপির নেই। আমাদের কথা তো ছেড়ে দিন, আমরা তো অনেক ছোট দল। বিজেপির কংগ্রেসের ক্ষমতার এই তৃণমূলের সামনে অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারে যদি ওরা বলগ্রাহীনভাবে এই টাকাটাকে উপার্জন করে যেতে পারে। কি লাগে বলুন তো? আজকের দিনে অনেক কথা বলা যায়, কিন্তু একটা ওয়ার্ডে যদি আপনি 5 কোটি টাকা ঢালেন, হ্যাঁ, তারপরে আপনি বাকি বিরোধী দল তার বিক্ষোভ করে এই করে মাইক ফুকে, ভাই ভোট আমরাও করেছি, আমরাও জানি কীভাবে ভোট করা হয় আর কি না হয়। কি লাগে বলুন তো সেই ওয়ার্ড থেকে 250 ভোটের লিড পেতে কি 500 ভোটের লিড পেতে? মানুষ তুমি দাও না, যে যা ভোট দেবে দাও, বাকিটা আমাদের যেখানে যা ম্যানেজ করার ঠিক ম্যানেজ করে নেবো। প্রতিটা বুথে যদি 50টা করে ছাপ্পা ভোট দিয়ে দিতে পারে সিস্টেমকে ম্যানেজ করে, লোকে জানতেও পারলো না কোথা দিয়ে ভোট হয়ে গেল। সুতরাং এইগুলো না, মানে আমি এগুলো খুব ক্রাইসিস, মানে যেগুলোর বিরুদ্ধে আমি আমাদের ব্যর্থতাকে অস্বীকার না করে বলছি। আমাদের ব্যর্থতা তো 100 বার রয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমাদের একটা বড় ব্যর্থতা বামপন্থীদের হচ্ছে, আমরা যত বেশি ওদেরকে ক্রিটিসাইজ করি, তার সিকিভাগও আমরা কি করতে চাই, আমাদের বিকল্প কি, সেইটাকে নিয়ে কথা বলি না। এটা আমাদের তো একটা বড় ব্যর্থতা বলে আমি নিজে অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু আমি বলছি যে সামগ্রিকভাবে রাজনৈতিক যে মানে সিস্টেমটা এমন হয়ে গেছে পশ্চিমবাংলার, যদি এইটাকে অ্যাড্রেস না করা যায়, তাহলে কিন্তু আমি বলছি কেউ দাঁড়াতে পারবে না তৃণমূলের সামনে।